নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এনটিপিসি রিজনিং। এনটিপিসি রিজনিং করতে গেলে কি কি করতে হবে এবং এনটিপিসি রিজনিং সিবিটি 1 এবং সিবিটি 2-তে কেমন আসে সে বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। সাথে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার রিজনিংও কিন্তু এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো সেই বিষয়ে আলোচনা করব, দেখতে থাকো পুরো ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে এনটিপিসি রিজনিং কোথা থেকে করবে তার আগে জানিয়ে নিই যে এনটিপিসির পরীক্ষায় রিজনিংয়ের গুরুত্ব কতটা। সবাই জানো এনটিপিসি পরীক্ষায় কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ের ওয়েটেজ সেম থাকে, অর্থাৎ ম্যাথ 30টা প্রথম পরীক্ষায় এবং রিজনিংও কিন্তু 30টা, দ্বিতীয় পরীক্ষায় ম্যাথ 35টা, রিজনিংয়ে কিন্তু 35টা। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা আগের বছরে সিবিটি 1 এবং সিবিটি 2 এর পেপারটা দেখি ভালো করে, তাহলে কিন্তু ভালো করে যদি অ্যানালাইসিস করি তাহলে আগের বছরে কিন্তু সিবিটি 1-এর কিন্তু এনটিপিসির যে রিজনিংটা ছিল সেটা কিন্তু রেলওয়ে রিজনিংয়ের যদি কম্পেয়ার করি, রেলওয়ে রিজনিংয়ের যেমন আসে সেই অনুযায়ী কিন্তু নর্মাল রিজনিং এসেছিল। খুব একটা কঠিন বা খুব একটা সহজ সেরকম বলবো না, রেলওয়েতে যেমন রিজনিং থাকে নর্মালি সেরকম এসেছিল। কিন্তু মেন প্রবলেম হয়ে গেছিলো কিন্তু সিবিটি 2-তে গিয়ে, যেটা আমারও প্রবলেম হয়েছিল। আমি সেটাও শেয়ার করি তোমাদের সাথে। আমার লেভেল 2 এবং লেভেল 3 যেহেতু পরীক্ষা ছিল, যেহেতু আমার গ্র্যাজুয়েশন নেই, তো লেভেল 2 এবং লেভেল 3 পরীক্ষাটা আমার প্রথম দিন ছিল সিবিটি 2-তে। তো সিবিটি 2-তে লেভেল 3 পরীক্ষাটা যখন দিতে যাই, আমার কিন্তু এই রিজনিংয়ের জন্যই কিন্তু নাম্বারটা কিছুটা কম এসেছিল, অর্থাৎ সম্পূর্ণ কোশ্চেন কিন্তু ভালো করে দেখতে পারিনি। দেখেছিলাম লাস্টের দিকে তাড়াহুড়ো করে দেখতে হয়েছিল, কারণ এই রিজনিংয়ের জন্য। সিবিটি 2-তে কিন্তু রিজনিংটা কিন্তু বাইরে থেকে দেখলে তোমাকে অনেকটাই ইজি মনে হবে, কিন্তু পরীক্ষার হলে যখন দিতে যাবে সিবিটি 2 এর রিজনিংটা এতটাই বড় থাকে এবং রিজনিংটা তোমার কম্পিউটার স্ক্রিনে ধরে না, তখন স্ক্রোল করে নিচে নামাতে হয়, আবার উপরেটা ভুলে গেলে আবার উপরে যেতে হয়। বিশেষত যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা বৃত্তের কেন্দ্র করে 8জন বা 12জন বসে থাকবে, 6জন ভেতরের দিকে বা 4জন ভেতরের দিকে, আবার 4জন বাইরের দিকে মুখ করে বসে থাকবে। এরকমভাবে ওরা এমন একটা জটিলভাবে দেয়। এবং কি করেছিল আগের বছর, আমাদের যে দুটো সেটে আমি পরীক্ষা দিয়েছিলাম, দুটো সেটে সেম হয়েছিল যে যে রেলওয়ের পরীক্ষা কিন্তু আলাদাভাবে যে তোমার জিকে আলাদা বা অঙ্ক আলাদা, যেমন এসএসসির পরীক্ষায় পার্ট পার্ট করা আলাদা থাকে, সেরকম কিন্তু থাকে না। একটা একটা করে কোশ্চেন আসতে থাকে, সব মিলিয়ে কোশ্চেন আসতে থাকে, অর্থাৎ একটা ইংরেজি, একটা অঙ্ক, একটা জিকে, এরকম করে যে যেমন ইচ্ছে আসতে থাকে। তো আগের বছর দুটো পরীক্ষায় কিন্তু দুটোতেই কিন্তু ও প্রথমের দিকেই রিজনিংগুলো বেশি দেওয়া ছিল। বাট যেহেতু প্র্যাকটিস করার ফলে আমরা বুঝে গেছিলাম যে রিজনিং প্রথমের দিকে এইগুলো করতে সময় লাগবে, তখন করে স্কিপ করে যাচ্ছিলাম। কিন্তু একটা দুটো স্কিপ করার পরে দেখছি আরও অনেকগুলো কিন্তু সেই একই রকম রিজনিং আসছিল, যার ফলে কিন্তু সেই রিজনিংগুলো পরের দিকে গিয়ে আর স্কিপ করা যাচ্ছিল না, করতে হচ্ছিল, যার ফলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হচ্ছিল। এবং এত পরিমাণ রিজনিং দিয়েছিল, আমি যেই সেটটা লেভেল 2-তে, সেই সেটটায় প্রায় 13টার মতো ওরকম বড় বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এবং নর্মালি সব সেটেই কিন্তু 7 থেকে 8টা এরকম বড় বড় সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, যেটা কিন্তু ভীষণই সময় সাপেক্ষ ছিল। আর এই রিজনিংয়ের জন্যই কিন্তু যাদের পরীক্ষা খারাপ হয়েছিল, ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু এই রিজনিংয়ের জন্যই খারাপ হয়েছিল। তো রিজনিংটা সিবিটি 2-তে এতটা হার্ড করে দিয়েছিল আগের বছর, যেটা কিন্তু সত্যি করতে অনেকটা টাইম টেকিং লাগছিল। অর্থাৎ করা যাচ্ছিল, এমন নয় যে করতে পারবে না, কিন্তু সময়ের কিন্তু খুব সিবিটি 2-তে কিন্তু সময়টা কিন্তু খুব ভ্যারি করে, কারণ 120টা কোশ্চেন এবং 1.5 ঘন্টা সময় থাকে, যেটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় তারপরে যদি ওরকম রিজনিং দেওয়া হয়। তো সিটিং অ্যারেঞ্জমেন্ট, তারপরে তোমার যেই রেলওয়ে রিজনিংয়ে যেগুলো স্পেশালিভাবে থাকে, বিবৃতি বা কনক্লুশন যেগুলো থাকে, সেইগুলো কিন্তু খুব ভালো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে। যে বিবৃতি বা কনক্লুশন এইগুলো কিন্তু তোমার 1-2 দিনেই কিন্তু আসবে না। অন্যান্য রিজনিং কি হয়, একবার শিখে গেলে তুমি কিন্তু তারপরে ইজিলি করতে পারবে, কিন্তু ওইগুলো কিন্তু এমন অপশান থাকে, কেউ সিওরিটি দিয়ে বলতে পারবে না যে ওইটা আমার সঠিকই হবে। তো ওইটা সঠিক করতে গেলে কিন্তু তোমার বারে বারে প্র্যাকটিস করতে হবে, আর যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার
আহ, সঠিক পার্সেন্টেজের হার কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। তো ওইটা প্রথমের দিকে সবারই ভুল হয়, তো ওইটা অনেকটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে তোমাদের আসবে। এই হলো তাহলে হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট, বিবৃতি বা কনক্লুশন, এইগুলো এই দুটো কিন্তু মেন পার্ট হচ্ছে রেলওয়ে রিজনিং। সাথে আছে কিন্তু যে ডায়াগ্রাম, পিকচার ডায়াগ্রামগুলো দেওয়া থাকে, সেই ডায়াগ্রামগুলো বা তোমার ডায়াগ্রামের মধ্যেই আসে, দেখবে যে এর মধ্যে আয়তক্ষেত্র কটা আছে, বর্গক্ষেত্র কটা আছে, আরও অনেক ধরনের ডায়াগ্রাম থাকে, সেগুলো কিন্তু করতে হয়। তারপরে জলে প্রতিবিম্ব বা আয়নায় প্রতিবিম্ব, এগুলোও কিন্তু আসে। এছাড়াও কিন্তু নাম্বারিং সিস্টেম খুব একটা কিন্তু সহজ নাম্বারিং সিস্টেম আসে না, সেগুলো কিন্তু অনেকটাই বেশ মাথা খাটাতে হয়। তো এরকম রিজনিং আসে সিবিটি টুতে। সিবিটি ওয়ানেরটা আশা করা যায় যে নর্মালি যারা ঠিকঠাক প্রিপারেশান নিচ্ছে তারা করে নেবে, কিন্তু সিবিটি টুতে যেহেতু 120টা কোশ্চেন আর 1.5 ঘন্টা সময়, তো সময়ের কিন্তু অনেকটাই অভাব হয়ে যাবে। যদি রিজনিংয়ে সেই হাই লেভেলে প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি হয়তো তো রিজনিং সবই পারবে, কিন্তু ওই সময়ের মধ্যে কিন্তু করে আসতে কিন্তু পারবে না। তো রিজনিংটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ রিজনিংয়ের কিন্তু একটা হিউজ পরিমাণ নাম্বার আছে, আর এইটাই কিন্তু নাম্বার কিন্তু কাটার কোনো চান্স নেই যদি ঠিকঠাক করে আসো। তো এই রিজনিং এবার কোথা থেকে করবে? এনটিপিসি বা রেলওয়ের যে কোনো পরীক্ষার জন্য রিজনিংয়ের জন্য কিন্তু তোমরা অন্য কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করলে কিন্তু আমার পক্ষে মনে হচ্ছে যে ভুল করবে। তোমরা যদি রেলওয়ে পরীক্ষার ফোকাস করো তাহলে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারই রিজনিং তোমরা শুধু প্র্যাকটিস করো, আর কোনো কিছুর রিজনিং নতুন করে রিজনিং শেখা বা নতুন রিজনিং বই সেরকম কিন্তু প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র রেলওয়ে প্রিভিয়াস ইয়ার, বিশেষত এনটিপিসি সিবিটি টু বা যে এলপি, এই পরীক্ষাগুলো রিজনিং যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো বেশি করে। অনেক পরীক্ষা আছে, গ্রুপ ডি, এলপি, বিশেষত এনটিপিসি সিবিটি টু, আবারও বলছি এনটিপিসি সিবিটি টু, বা তোমরা চাইলে কিন্তু এলপির কিন্তু ওই বা টেকনিশিয়ানের সেগুলোরও কিন্তু রিজনিং মোটামুটি ঠিকঠাক, কিন্তু এলপি সিবিটি টু এর যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। প্রিভিয়াস ইয়ারের যে কোনো জায়গার থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা, অর্থাৎ রিজনিংয়ের জন্য আলাদাভাবে কোনো নতুন করে যেমন বই আমরা অঙ্ক শিখি, নতুন অঙ্ক বই সেরকম কেনার কোনো প্রয়োজন নেই। রিজনিং যদি শিখতে হয় ডাইরেক্ট চলে যাও যে কোনো একটা পাবলিকেশনের, যে কোনো যার মধ্যে সলিউশন দেওয়া আছে, কারণ রিজনিং কিন্তু বাংলা ইংরেজি এসব করে লাভ নেই। নর্মালি যে কোনো একটা ভাষায় রিজনিং নিলেই হবে, অতটা রিজনিং কঠিন না যে খুব পড়তে হবে এগোতে। রিজনিং পড়লে মোটামুটি বোঝা যায়। তো রিজনিং কিন্তু যে কোনো একটা পাবলিকেশনের, কিরণ বলো, ইউথ বলো বা পিনাকেল, যে কোনো একটা পাবলিকেশনের প্রিভিয়াসে নিয়ে নাও, যার মধ্যে কিন্তু ভালো করে সব ডিটেলসে লেখা আছে সেরকম একটা রিজনিং বই নিয়ে নাও, সেই বই দেখেই শুধু প্র্যাকটিস করো। আর সাথে তো টেক্সট বুক আছে, সেখান থেকে প্র্যাকটিস করো। তো রিজনিংয়ের জন্য আলাদাভাবে অন্য কিছু করার প্রয়োজন নেই, শুধু প্রিভিয়াস ইয়ার রিজনিং একদম প্র্যাকটিস করতেই থাকো। প্র্যাকটিস করতে 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 কিন্তু একটা সময় এমন চলে আসবে যে রিজনিংয়ের জন্য কিন্তু আর তোমার ভাবতে হবে না। তো রিজনিং করতে গেলে কিন্তু মূলত তোমাকে এটা মাথায় রাখতেই হবে যে প্রিভিয়াস ইয়ার রিজনিং, আগেই বলছি, তুমি যদি রেলওয়ের পরীক্ষা দাও, অন্য পরীক্ষায় রিজনিং করে কোনো লাভ নেই। রেলওয়ের পরীক্ষার রিজনিংটা কিন্তু একটু আলাদা, অন্যান্য পরীক্ষার তুলনায় একটু আলাদা আসে। ওদের যেই পেপার হয়, অর্থাৎ এনটিপিসি বা এলপি, সেই পেপার অনুযায়ী আলাদা আলাদাভাবে রিজনিং ওরা করে। তো অন্য কোনো পরীক্ষা এসএসসিরও তোমার রিজনিং করার কোনো প্রয়োজন নেই। রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের যে কোনো একটা বই, যে কোনো সাবজেক্টের, সেটা তুমি যদি বাংলাতেও পাও প্রিভিয়াস ইয়ার, আর সেটা যদি সলিউশন করা থাকে, কোনো অসুবিধা নেই, সেই বইটাই নাও, সেই বইটা নিয়ে প্রিপারেশন করো। মার্কেটে যাও, যে কোনো বই দেখো প্রিভিয়াস ইয়ারের, যেটার মধ্যে বেশি রিজনিং দেওয়া থাকবে, অর্থাৎ তোমার বেশি প্র্যাকটিস করতে হবে সেরকমভাবে তুমি নেবে, অর্থাৎ মিনিমাম তো 8 থেকে 10 হাজার যাতে রিজনিং থাকে সেরকম একটা বই কিনে নাও। আমি এর জন্য কোনো আলাদাভাবে বইয়ের করছি না, কারণ আলাদাভাবে বইয়ের মেনশন করার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা প্রিভিয়াস ইয়ারের রিজনিং নিয়ে নাও। আর
সাথে টেক্সট বুকে গিয়ে বা অন্যান্য কেউ অন্য কোনো যদি এডুকেশন অ্যাপে যদি সাবস্ক্রাইব নিয়ে থাকো তাহলে সেখানে গিয়ে কিন্তু তোমরা কিন্তু রিজনিংগুলো দেখে নিতে পারো। রিজনিং করার জন্য আলাদাভাবে কিছু করতে হয় না। যদি কোনো কোনো টপিকগুলো সাপোজ তোমার বই দেখে যদি মনে হয় যে তুমি ঠিকঠাক বুঝতে পারছো না, এটা গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে একবার দেখে নাও। আবার সেরকম রিজনিং নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি। যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার নিয়ে শুরু করে দাও। আর ইউটিউব তো আছেই, একটা সব টপিক কিন্তু ইউটিউব থেকে দেখতে গেলে কিন্তু টাইম অনুযায়ী শেষ করতে পারবে না। কারণ পরীক্ষার কবে ফর্ম বের করে দেবে কেউ জানে না। আজকে কালকেও বের করে দিতে পারে, বা এখন ভিডিওটা করছি এখনও বের করে দিতে পারে। তো কবে ভ্যাকেন্সি আসবে সেই আশায় কিন্তু বসে থাকো না। যদি ভ্যাকেন্সি আসবে তারপরে পড়াশোনা করবে সেরকম মেন্টালিটি রাখলে কিন্তু চাকরি হওয়াটা কিন্তু মানে না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। তো প্রিপারেশান ভালো করে করতে থাকো। পরীক্ষা যখন হবার ঠিক হবে, যখন হবে তখন তুমি যাতে ভালো করে তোমার বেস্ট পারফরমেন্সটা দিতে পারো সেই হিসেবে প্র্যাকটিসটা করে যাও। তো রিজনিং নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। আর রিজনিং আবারও বলছি, সিটিং অ্যারেঞ্জমেন্ট টাইপের যে রিজনিংগুলো আছে সেইগুলো, সাথে বিবৃতি, রেলওয়েতে বিবৃতি তোমায় করতেই হবে। বিবৃতি আর যে হচ্ছিল তোমার নাম্বার সিস্টেম এবং ডায়াগ্রাম, এই চারটে কিন্তু খুব ভালো করে তোমাকে জানতেই হবে। না হলে কিন্তু রিজনিং করা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। CBT 2 এর রিজনিং কিন্তু সত্যিই খুব কঠিন আসে। তোমার এখন দেখে হয়তো মনে হতে পারে, এখন তুমি একটা প্রিভিয়াস ইয়ারের CBT 2 এর সেট খুলবে, তুমি এখন ফ্রি মাইন্ডে বাড়িতে আছো, এখন তুমি সব কটা করে দিচ্ছ নর্মালি তুমি করে দিতে পারবে, যেটা সবার ক্ষেত্রেই হয়। একটা যে কোনো প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন এখন দেখলে আমার অনেকটা ইজি মনে হয়, কিন্তু পরীক্ষার হলে যখন তুমি নিজে পরীক্ষা দেবে তখন কিন্তু এটা অত ইজি মনে হবে না। কারণ তখন তোমার মাথায় একটা টেনশন কাজ করবে এবং তখন তোমার 120টা কোশ্চেন নিয়ে করে আসতে হবে। এখন তুমি শুধু রিজনিংগুলো করছো, কিন্তু তখন তোমার 120টা কোশ্চেন নিয়ে করে আসতে হবে। তো আগের থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হবে। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।